দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বছর জুড়েই থাকে নানা আয়োজন। ঘরে বসেই পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে একসাথে সবাই উপভোগ করেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা কিংবা ওয়েব সিরিজ। আর সেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এবার নতুন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা পেইন্ট অন ড্রাই লিফ এসেছে এবং সেটি নিয়েই আমরা কথা বলতে আমাদের সাথে এখন আনন্দে রয়েছেন সেই সিনেমার তিনজন কলাকৌশলী। এবং প্রথমে আপনাদের তিনজনকে আসলে আমি স্বাগত জানাতে চাই, বর্ষণ, নওশাব আপু এবং রাজু ভাই, আপনাদের তিনজনকে। এবং সেক্ষেত্রে আমরা স্টোরি নিয়ে মূলত কথা সব কিছুই শুরু করতে চাই। আপনার সাথে শুরু করতে চাই রাজু, যদি এই সিনেমা নিয়ে আমরা কথা বলি, স্বল্প দৈর্ঘ্য একটি সিনেমাতে আসলে অনেক কিছু ফুটিয়ে তোলা খুবই ডিফিকাল্ট। আর সেক্ষেত্রে ট্রেলার যারা দেখেছেন সবাই কিন্তু জানেন যে সিনেমাটায় একটা জিনিস কিন্তু খুব বেশি ফুটে উঠেছে। কতটা চ্যালেঞ্জিং ছিল এবং এই পুরো সিনেমার জার্নিটা আসলে জানতে চাই। সবার আগে বলতে চাই যে এই পুরো সিনেমার ক্রেডিট আসলে আমাদের ডিরেক্টরের, ফুয়াদের। তো ও আসলে এরকম একটা চিন্তা নিয়ে আসছে, সবার আগে এটার জন্য ওকে শুভকামনা জানাই। তো আমরা আসলে সবাই বিভিন্ন ধরনের কমার্শিয়াল কাজ, বিভিন্ন ধরনের কাজ করছি, কিন্তু তার মাঝখানে যখন ফুয়াদ আমাদের কাছে একটা ডিফারেন্ট স্টোরি টেলিং নিয়ে আসছে, তখন আমরা ভাবছিলাম যে এটা আসলে যখন গল্পের প্লটটা শুনি যে আমরা আসলে এটা কীভাবে এক্সিকিউশন করব। এটা সর্বপ্রথম আমাদের কাজ করছিল, আমি যখন তার সাথে প্রোডাকশন ডিজাইন নিয়ে কাজ করছিলাম। তো একটা জায়গায় আমার অনেক সুবিধা হয়েছে যে যখন ফুয়াদ তার চিন্তার জায়গায় খুব একদমই ছিল, যে ঠিক ছিল যে আমি এইটাই চাই, এরকমই চাই। তো এই জায়গাটা ও আমার কাছে ক্লিয়ার ছিল। তো যেই কারণে আমাদের চিন্তার জায়গাটা, আমাদেরকে অনেক কিছু নিয়ে ভাবার জায়গাটা আমরা সীমিত করে নিয়ে আসছি। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে আর্ট ডিরেকশনে কাজ করতে গেলে সেটা হচ্ছে মিনিমালিস্ট জায়গাটা কাজ করা। তো মিনিমালিস্ট জায়গাটা থেকে যখন আমরা কাজ করি তখন আসলে আমাদেরকে একটা ফ্রেমের মধ্যে যখন অনেক কিছু না দিয়ে আসলে কম্পোজিশন করতে হয়, তখন এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং হয়। সো সেই জায়গা থেকে তখন আমরা এটা নিয়ে, এই চ্যালেঞ্জটা নিয়েই কাজ করছিলাম ডিরেক্টরের সাথে, যে আসলে কীভাবে কাজ করতে পারি, কী করতে পারি। সো ওই সময় থেকে আমরা আসলে লোকেশন দেখা, কারণ এটা আসলে ওই ঘরে বসে প্রি প্রোডাকশন করার মতো আসলে সম্ভব না। এটা আসলে ওই প্রতিটা স্পেসে যে আসলে প্রপার প্ল্যানিং করে দেখে কতটুকু আমাদের কম্পোজিশন হবে, পুরো টিমের সাথে ডিসকাশন করে আসলে ওই প্ল্যানটা আমাদেরকে ঠিক করতে হয়েছিল। কাজী নওশাব আহমেদ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আসলে অভিনয় শিল্পী হিসেবে অনেক রকমের কাজ করা হয়েছে, তবে ফিউচারিস্টিক একটা স্টোরিতে কাজ করাটা কেমন ছিল অভিজ্ঞতা? প্রথমে ওই যেটা বলছিল ওর সাথেই আমি সংযোজন করতে চাই, সেটা হচ্ছে যে এরকম একটা আইডিয়াকে যে ফুয়াদ আমাদের কাছে এনেছে, আমাদের সবার কাছে, এটা একটা দারুণ বিষয় ছিল। এবং মাত্র তখন করোনাটা শেষ হয়েছে, অনেক নিবিড় সময় আমরা কাটিয়েছি। স্পেশালি টেলিফোনে আমরা কথা বলেছি, সুজানার সাথে কথা হয়েছে। তো এই পুরো জার্নিটা অভিনয় যখন আমরা করেছি তখন আসলে আমরা জানি যে আমরা কি করতে চাইছি। এবং আরেকটি শব্দও বললো যেটা মিনিমালিস্ট। হ্যাঁ, তো এই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে অভিনয়ের জায়গাটাও খুবই প্রেসাইজ ছিল। আমি জানতাম যে ও আমার কাছে কি চায়। অবশ্যই আমার থেকে কিছু দেবার থাকলে সেটা আমি ওকে বলার জায়গাটাও সেটা ছিল। সো আমরা এত কথা বলেছি, এত বন্ধুত্বপূর্ণ একটা আলাপ আলোচনার ভিতর দিয়ে গেছি, তো ফিউচারিস্টিক মনে হয়নি। কারণ আমার কাছে মনে হচ্ছিল তো যে আমি আসলে করোনার পরপরই এই সময়টা, এই যে নিঃশ্বাসের যে কষ্ট এবং আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, যেভাবে এগিয়ে যাচ্ছি, যেভাবে মানবিক সম্পর্কগুলো দূরে ছিটকে যাচ্ছে, সেইটারই একটা খুবই সিম্বলিক জায়গা থেকে ও খুবই সুন্দরভাবে নিয়ে এসছে। সো আমার কাছে ফিউচারিস্টিক শব্দটা মনেই হয়নি, আমার কাছে মনে হচ্ছিল যে এই সময় এরকমই আসলে এখনো রেলেভেন্ট এই স্টোরি। ইমতিয়াজ বর্ষণ, আপনার কাছে সে একই প্রশ্ন রাখতে চাই, তবে একটু কোভিডের কথা যখন চলে আসে, কোভিডের পরে আসলে ফিরে আসা, নিউ নর্মাল একটা টার্ম ছিল তখন আমাদের, কতটুকু চ্যালেঞ্জিং ছিল অভিনয়ে আবার ওই কাজগুলোতে আসলে ফেরত আসা, আবার নর্মাল হওয়া কোভিড পরবর্তী সময়টাতে? আমাদের তো আসলে দিন শেষে যত ঝড় হাঙ্গামা যাক না কেন, নিজের কাজে তো ফিরতেই হয়। তো সেই দিক থেকে আমরা সবাই ফিরছিলাম একটু একটু করে। সবেমাত্র সিনেমা রিলিজ হতে শুরু করেছিল। কোভিডের পরপরই প্রথম আমার সিনেমা রিলিজ হয়েছিল 49 বাতাস। তার কিছুদিন পরে আসলে এই কাজের অফারটা আসে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ধরেন অনেক দিন চলে যাচ্ছে, সিমিলার ওর সাথে আলোচনা। আমি ওদের টিমে সবচেয়ে লাস্ট আমি আসলে যোগ দিই।
তো প্রথমে আইডিয়াটা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম আসলে। তো তখন আমার কাছে মনে হচ্ছিল আমি পুরোপুরি কনফিডেন্ট পাচ্ছিলাম না। আচ্ছা, ফুয়াদ, ওর সাথে মাত্র পরিচয় হলো, আমি তেমন কিছু জানি না, ও কি এটা বানাতে পারবে, বয়সও কম। তো তো আমি ওকে বলেছি যে ভাইয়া, তোমার অন্য কোনো কাজের লিঙ্ক থাকলে আমাকে দাও, আমি একটু দেখি। তো যেই কাজটা দিয়েছিল, ওর প্রিভিয়াস কাজটা এত দারুণ, ওটার সিনেমাটোগ্রাফি, ওটার মিউজিক এবং ওটার লোকেশন এত ভালো, আমি দেখে খুব মুগ্ধ হলাম। আমি তারপরে আর দ্বিতীয়বার ভাবি নাই, তারপর ওর সাথে বসলাম, রিহার্সাল করলাম, তারপরে ওদেরকে ওরা তো ছিলই আগে থেকে টিমে, তারপর আমরা কাজে নামলাম। এইটার একটা ভালো দিক কী জানেন, এটার আর্ট বলেন, এটার সিনেমাটোগ্রাফি বলেন, কস্টিউম বলেন, খুবই প্রিসাইজ, অ্যাক্টিং খুবই সাটেল। এখানে একটা ফ্রেম বাহুল্য না, একটা ব্রিদিং বাহুল্য না, প্রত্যেক কিছু ডিজাইন করা, প্রত্যেক কিছু একদম ম্যাথমেটিক্সের মতো করে একদম প্রপারলি প্রিসাইজলি বসে গেছে। তবে আপনাকে সবসময় একটু ভিন্ন ধর্মী কাজে আসলে দেখা যায়। ফুয়াদ ভাইয়ের সাথে আসলে কথা বলার পর কি স্টোরি লাইনের জন্য ইন্টারেস্টে ফিল করেছিলেন এখানে কাজ করার জন্য? সিনেমার কথা দুটোই, আমার আইডিয়াটাও খুব ইউনিক মনে হয়েছে এবং স্টোরি লাইনটাও দারুণ ছিল। ওখানে স্টোরি লাইনটাও খুব লিনিয়ার ওয়েতে বলে নেই, একেবারে পুরোপুরি নন লিনিয়ারও বলবো না, ও একটা টিপিক্যাল, মানে ওর একটা স্টাইল আছে, ওর একটা নিজস্ব স্টাইল আছে। ওর আগের কাজটা, এর কাজটা এবং এর পরের কাজটা, ওর একটা নিজস্ব জনরা আছে, ওর মধ্যে একটা স্টাইল আছে যেটা আমি আর কারোর কাছে দেখি নাই। এটা একেবারেই ওই আসলে ওর এক ধরনের স্বকীয়তা আছে ওর। তো ওইটার সাথে আসলে অ্যাডজাস্ট আমরা করার চেষ্টা করেছি, পুরো টিম করেছে এবং ডেডিকেটেডলি সবাই কাজ করেছে। আর্ট, সিনেমাটোগ্রাফি, এটার সিনেমাটোগ্রাফির সাথে আপনি ইভেন তো সাহিল রনির অন্য কাজের সিনেমাটোগ্রাফি মিলাইতে পারবেন। একদমই তাই। হ্যাঁ, সাহিল রনি অনেক ভালো সিনেমাটোগ্রাফার, কিন্তু ওর অন্য কাজের সাথে এটা মেলাতে পারবেন না। ইভেন তো রাজুর ক্ষেত্রেও ওর অন্য কাজের কালার, এই কাজের কালার, এইটার টেক্সচার, অন্য টেক্সচার দেখবেন খুব ডিফারেন্ট। মানে এইটাতে এই ক্রেডিটটা আমি ফুয়াদকেই দিই, ও খুব এই ব্যাপারে খুব কনজারভেটিভ, খুবই কনজারভেটিভ সে। মানে আমি এটা তো এটাই করব, তাতে আমার টেক আমি 100টা নিই, কিন্তু আমার ওই শর্টটাই লাগবে। And I like that. না, আমরা প্রত্যেকটা আর্টিস্টই আসলে ওইটা পছন্দ করি। মানে ডিরেক্টর যেটা চায়, ডিরেক্টর ফাইনালি স্যাটিসফাইড, দর্শকের তালির চেয়েও আগে আসলে ডিরেক্টর স্যাটিসফাইড হয়েছে কিনা, এইটা আসলে প্রত্যেকটা আর্টিস্ট বা পেছনের ক্রুদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। কাজী নওশাব আহমেদ, আপনার কাছে যদি আসলে আসি, আপনাকে বিভিন্ন পরিচয়ে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া যায়, কণ্ঠশিল্পী হিসেবে, প্রযোজক হিসেবে, অভিনেত্রী হিসেবে। এবং আমরা শোর আগেও কিন্তু কথা শুনছিলাম আপনার ভিন্ন ভিন্নভাবে আসলে কাজ করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে। সেক্ষেত্রে তুর্যর গল্প শুনছিলাম, তন্নির গল্প আসলে শুনতে চাই। এই ধরনের গল্প পিক করা এবং কাজ করাটা কতটুকু চ্যালেঞ্জ ছিল? প্রথম কথা হচ্ছে যে আমি আসলে কালে ভাদ্রে কাজের অফার পাই। সো যে কাজগুলো আমার কাছে মনে হয়, যেহেতু আমি একটু চাতক পাখির মতো এবং যারা আমাকে কাজের জন্য বলেন তারা জানেন যে আমি আসলে কাজটা প্রচণ্ড ভালোবাসি, এবং যখন আমি হ্যাঁ বলি তখন আমি ওখানে থেকে ওটার ভেতরেই থাকি। সো ফুয়াদ এই বিষয়টা অ্যাকনোলেজ করেছিল, সো ক্রেডিট গোস টু হিম, যে ও বুঝতে পেরেছিল যে এই কাজটা করার মতো মানসিকভাবে তখন আমি প্রস্তুত। কারণ এই ছবিটার যে সাবটেক্সট, সেইটা ভীষণভাবে আমার ওই সময়ের জীবনের উপলব্ধির সাথে যায়, কোভিড পরবর্তী। হ্যাঁ, সো এই কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এই ছবিটা, আমি কিছুদিন আগেও বলছিলাম, একটা ইন্টারভিউতেও বলেছি যে এই ছবিটা আমার কাছে একটা কবিতার মতো, যে কবিতাটা আমার বারবার পড়তে ইচ্ছে করে। ইভেন আমি এই সিনেমাটা যদি আমাকে ফুয়াদ বলে আরেকবার অভিনয় করো, আমি আরেকবার অভিনয় করতেও রাজি আছি, তৃতীয়বারও করতে রাজি আছি, বিকজ এই ছবিটা আমার জন্য একটা মেডিটেশনের মতো। মানে আমি প্রতিটা সিনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি, কারণ এত সাইলেন্স এর ব্যবহার আছে যে আপনি কথা বলতে যে নিজের থেকে মানে আপনার বিচ্ছিন্নতা হয় না। সো আপনি তখন অ্যাবসলিউটলি যেটাকে বলে ওই মোমেন্টে থাকা যায়, যেটা আসলে আমরা অন্য সময় থাকতে পারি না।
কিন্তু একজন আর্টিস্ট কিন্তু সেই মোমেন্টে থাকতে পারে। সো এই যে এখনের বিষয়টা, এই যে এই নাউনেসের বিষয়টা, এই মুহূর্তে থাকার বিষয়টা, এই ছবিটাতে আমি এইটা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি প্রতিটা সিনে। এবং ও যেটা বলছিল যে নিঃশ্বাসটাও কিন্তু আমার নিঃশ্বাসটা এবং ওনার নিঃশ্বাসটার খুবই পার্থক্য আছে, ছবিটা না দেখলে বোঝা যাবে না। তো আমার কিন্তু কিছুটা সময় এমনও হয়েছে যে আমি গুনে গুনে নিঃশ্বাস নিয়েছি, গুনে গুনে নিঃশ্বাস ছেড়েছি, কিছুটা যেটা আমরা ধ্যানের সময় করি অথবা প্রাণায়ামের সময় করি। সো আমার একটা খুবই একদম, আমার কাছে মনে হয়েছে আমি টানা 27 মিনিট একটা মেডিটেশন শেষ করি যতবার এই সিনেমাটার কথা আমি ভাবি। সো ফুয়াদ যদি আমাকে বলে যে অশোক আপু আমরা এটা আরেকবার শ্যুট করবো, আই উইল লাভ টু ডু দ্যাট। এই নিয়ে আমরা আবারও ফিরবো, তবে তার আগে এখন আনন্দ নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা আড্ডা দিচ্ছিলাম পেইন্ট অন ড্রাই লিফ এর কলাকৌশলীদের সাথে। এবং এ পর্যায়ে জিয়াউল হক রাজু, আপনার কাছে আসতে চাই। প্রোডাকশন ডিজাইনার, আর্ট ডিরেক্টর, বিভিন্ন রোল কিন্তু প্লে করেছেন এই সিনেমার জন্য। সেক্ষেত্রে আসলে জানতে চাই, ফিউচারের কথা যখন বলছি, আমি বারবার ফিউচারের কথা চলে আসছি, তবে সেই সময়টা আসলে কল্পনা করে আর্ট ডিরেকশন করা বা সেটের সব কিছু ম্যানেজ করা কেমন ছিল এক্সপিরিয়েন্স? এটা একটা দারুণ অভিজ্ঞতা, কারণ হচ্ছে মানে আমাদের এক্সপিরিয়েন্সে যেটা হয় কি যে আমি যেহেতু আমার আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার এডুকেশনই পেন্টিং নিয়ে আমার ছিল, তো যে কারণে হয় কি যে আমাদেরকে ইমাজিনেশনে অনেক কিছু ভাবতে হয়, এটা আসলে ইমাজিনেশন অনেক বেশি কাজ করাতে হয়, এটা একটা ব্যাপার। তো এই একটা ফিল্ম যেখানে আসলে প্রপারলি ইমাজিনেশনকে কাজে লাগানো গিয়েছে আর কি, মানে প্রপারলি যে থাকে না যে ইমাজিনেশন চিন্তা করবো, যেটাকে ভাববো, এরকম সেইখানে এই পাওয়ারটা আসলে কাজে লাগানো গিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এবং মানে আপুর সাথে ওই যে একমত হয়ে যে আসলে আমরা যখন ফিউচার ভাবতেছি, সো সময়ে যখন আমাদেরকে হয়তো বা গল্পটা এই মুহূর্তে আমাদের সাথে এরকম ঘটছে না, কিন্তু এই ঘটনাগুলো হয়তোবা ফিউচারে ঘটতে পারে, একটা অনুমান বা একটা অ্যাজাম্প আমরা করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সবার আগে বিলিভ করেছি যে এটা এখনকার সময় এবং এই সময়টাতে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। সো সেই জায়গা থেকে আমরা এই সময় এবং ওই সময় দুইটার আসলে কানেকশন করার চেষ্টা করেছি। সো সেই জায়গা থেকে আমাদের জন্য যেটা করতে হয়েছে যে আমি চাইলেই তো, কারণ ফিউচার আমি দেখিনি, আমি জানি না, কিন্তু আমার বর্তমান সময়ে সেটার অনুভব দেয়া, সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো সেই জায়গা থেকে আমার প্রপস কালেকশনের ক্ষেত্রে আমাদের ডিরেক্টর যখন চেয়েছেন যে আমার এরকম কিছু প্রপস লাগবে, এরকম ডিজাইনটা লাগবে, এক একটা ক্যারেক্টার, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এক একটা ক্যারেক্টারকে তো লুকের মাধ্যমে চেঞ্জ করা যায়, কিন্তু আর্ট ডিরেকশনের একটা যোগ ছিল এখানে, সেটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিকের সাথে তাদের যে হাতের যে প্রপসটা, সেইটাকেও আমাকে তাদের ম্যাচ করতে হবে, তার স্ট্যাটাস অনুযায়ী, তার ক্যারেক্টার যেভাবে প্লে করে, সেই জায়গা থেকে যে ফুলের টপটা, যে গাছের টপটা, সেই গাছের টপটা পর্যন্ত তার স্ট্যাটাসের সাথে কতটুকু মিলানো যায়, সেটা থেকে আইডেন্টিফাই করা যায় যে তার স্ট্যাটাস অথবা ভালো, তার স্ট্যাটাস একটু কম, সেইটাকে মেনটেন করে আমাদেরকে কাজ করতে হয়েছে। তো আমাকে এখানে প্রতিটা জায়গায়, প্রতিটা মানে ফ্রেম টু ফ্রেম আমাকে মানে ভাবতে হয়েছে যে পরিচালক যেভাবে ভাবছেন সেটা এনিহাও আমাকে সেটা ঘটাতে হবে, না হলে এটা আসলে ওই জায়গা থেকে আসলে এটাকে ম্যাক বিলিফের জায়গা লাগবে না বা ইমোশনালি কানেক্ট করতে পারবে না দর্শকের সাথে। তো সেই জায়গায় এটা একটা বড় চ্যালেঞ্জিং জায়গা ছিল। সো ওই প্রপস কালেকশনে যেটা হয়েছে যে আমাদের দেশে যেটা হয় কি, একটা বড় ক্রাইসিস আছে, সেটা হচ্ছে প্রপস কালেকশন হিউজ আসলে পাওয়া যায় না আসলে, এটা একটা ব্যাপার। এবং কোভিডের পর অবশ্যই লিমিটেশনসও কিছু ছিল। হ্যাঁ, এবং আমাদের এখানে আর মানে স্টক খুব কম, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়। সো এখানে এন্টিক প্রপসের বেশ কিছু ব্যবহার ছিল, সেইগুলোকে কালেক্ট করা এবং ক্যারেক্টারের সাথে ক্যারেক্টারের কিভাবে মানে ওই প্রপসের সাথে কানেকশন করে সেটাকে আরও বেশি মানে জাস্টিফাই করতে হবে ওই সময়টাকে, সেই জায়গাটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা পুরো গল্পে দেখতে চাই যেখানে হচ্ছে গাছের একটা বড় ক্রাইসিস, যেখানে আসলে গাছ কোথাও নেই, গাছেই মানে যে মানুষটা সারভাইভ করছে সেই মানুষটাকে সেই গাছটাকে নিয়ে মুভ করতে হচ্ছে যেখানেই যাবে। তো সেই জায়গা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় ছিল যে লোকেশনটা, আমাদেরকে এমন একটা লোকেশন লাগবে বা এমন কিছু ফ্রেম চুজ করতে হবে যেখানে কোথাও কাঠ নাই, কাঠের ব্যবহার নাই, হ্যাঁ, কারণ আমরা কাঠের ব্যবহার দেখাতে পারবো না। তো সেই জায়গা থেকে
এইটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ পরিচালক এরকম একটা ডিজাইন করেছেন। এখন আমাদের বর্তমান সময় তো ফিউচারিস্টিকের ওই সময় নাই যে আমাদের আসলে যে আমি চাইলেই এখন কোথাও কাট নাই বা এরকম নাই, ব্যাপারটা আমি বের করতে পারবো না। তো আমাদেরকে প্রচুর রিসার্চ করতে হয়েছে, ভাবতে হয়েছে এমন কি কি ব্যাপার হতে পারে সেটা আমরা যে কাট আসবে না। সো আমরা যে লোকেশনটা চুজ করেছি সেইখানের ক্ষেত্রেও আমাদের একটা ব্যাপার ছিল, পুরো টিম, আমরা আমাদের সিনেমাটোগ্রাফার সাহেল রনি ভাই, ডিরেক্টর, আমরা সবাই মিলে আসলে মুভ করে করে এই লোকেশনগুলো খুঁজেছি। অনেক লোকেশন মানে মনে হয়েছে আচ্ছা করেই ফেলি, তো রিজেক্ট করে আমরা আবার আরেকটা নতুন লোকেশনে গিয়েছি যেখানে কাট নাই। তো এরকম করে করে আমরা আসলে লোকেশনটা পেয়েছি। আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যে এখানে অফিসিয়াল গল্পে একটা অফিসিয়াল পার্ট আছে, যেহেতু ট্রেইলারেও কিছুটা দেখা যায় অংশ। সো সেই জায়গা থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আসলে পেপার, আমরা পেপারটাকে কিভাবে দেখাবো, কারণ পেপারও তো গাছের আদলে মানে পেপারের একটা তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে। তো এইটা নিয়ে আমরা তখন মানে সব কিছু যখন করে ফেললাম, এই জায়গায় একটা নতুন চ্যালেঞ্জ এসে পড়লো যে আসলে এইখানে কি করব, মানে এইটা তো কোনো ওয়ে নেই। তখন এইখানে আমরা আসলে এইটাকে পেপারটাকে এমনভাবে আমরা ডিরেক্টর, আমরা সবাই মিলে, ফুয়াদ, আমরা সবাই মিলে প্ল্যান করে তখন একটা ডিজাইনে গেলাম যে আমরা এটাকে একটা প্রসেস পেপার দেখাবো। সো এই পুরো পেপারটাকে, নর্মাল পেপারকে আমাদেরকে অনেক সময় বার্ন করতে হয়েছে, এটাকে অন্য একটা কালার টোনালিটিতে যেতে হয়েছে, কারণ কেমিক্যালি হয়তো বা এই পেপারটাকে প্রসেস করা হয়, গাছের আদলে না। সো ওই জায়গা থেকে আমাদেরকে এই প্রতিটা প্রপস, প্রতিটা ছোট ছোট জিনিস আমাদেরকে আসলে এইভাবে ভেবে ভেবে ওইখানে আমাদেরকে ইন করাতে হয়েছে। ইমতিয়াজ বসুন, আপনার কাছে আবারও আসতে চাই। 49 বাতাস কিংবা আমরা যদি চন্দ্রাবতী কথা, বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ দৈর্ঘ্য একটা সিনেমা এক্সপিরিয়েন্স একরকম এবং স্বল্প দৈর্ঘ্যর ক্ষেত্রে একরকম। কোনটা বেশি এনজয় করেন? কারণ গল্পর জন্য কিন্তু নিজেকে ভেঙে আবার প্রতিটা স্টোরিতে কিন্তু নিজেকে বানাতে হয়, সেক্ষেত্রে আসলে কমফোর্ট জোন। পূর্ণদৈর্ঘ্য ফিল্ম তো আসলে যে কোনো আর্টিস্টেরই একটা লাস্ট টার্গেট হলো যে আমি সিনেমার পর্দায়, সেলুলয়ের পর্দা আমাকে দেখা যাবে, এটা শত শত বছর বেঁচে থাকবে। আমাদের আর্টিস্টের এর চেয়ে বড় কোনো চাওয়া নাই। একটা আর্টিস্ট থিয়েটার করবে, টেলিভিশন করবে, তারপর ফাইনালি সিনেমা করবে, এরপর আর কোনো প্ল্যাটফর্ম নয়। এখন আসছে ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম। এই আর স্বল্প দৈর্ঘ্য হলো যে এক্সপেরিমেন্ট। আপনি যত নিরীক্ষা পরীক্ষা নিজেকে নিয়ে, কাজকে নিয়ে, গল্পকে নিয়ে করবেন, এই স্বল্প দৈর্ঘ্য হলো এটার জায়গা। তারপরে আপনি পূর্ণ দৈর্ঘ্য করার ফান্ড পাইলে দেন যেই গল্পটা বলতে চান ওটা বলবেন। আমাদের দেশে এই রাজুদের মতো, ফুয়াদদের মতো ডিরেক্টরদের স্বল্প দৈর্ঘ্য দিয়ে এগিয়ে যেতে হবে। নিজেকে পরিচিত করতে হলে, নিজেকে আমার কাজ, আমার আইডিয়া বিশ্বকে জানাইতে হলে, কারণ ফুল লেংথের বাজেট আমাদের নাই। আমাদের মানে বলতে গেলে খুব মানে সোজা বাংলা কথায়, আচ্ছা রাজুকে বা ফুয়াদকে কেউ 2 কোটি টাকা দিবে না, কিন্তু ও তো কাজ জানে, ও কীভাবে প্রুফ করবে নিজেকে প্রুফ করার আর্টিস্টদের ক্ষেত্রেও, ডিরেক্টরদের ক্ষেত্রেও একটা সলিড জায়গা হলো শর্ট ফিল্ম। সেখানে সে প্রি প্রোডাকশন করবে, প্রোডাকশন করবে, পোস্ট প্রোডাকশন করবে, ও ভাববে, ও আর্ট করবে, ও ওখানে প্রপার সাউন্ড ডিজাইন করবে, প্রপার মিউজিক করবে, ফলি করবে, ও সমস্ত প্র্যাকটিসও করবে এখানে। তারপরও নিজেকে প্রমাণ করবে, কারণ সারা পৃথিবী জুড়ে শর্ট ফিল্মের একটা বিশাল মার্কেট আছে। সারা পৃথিবী জুড়ে শর্ট ফিল্মের বিশাল মার্কেট আছে। বড় বড় ফিল্ম মেকাররা কেউ আমাদের দেশের মতো নাটক বানায় সিনেমায় হাজির হয় নাই। যদিও আমাদের দেশে যেই ভঙ্গিতে নাটক বানায়, এইটা অ্যাকচুয়ালি ফিল্মের প্র্যাকটিস। আমাদের দেশে শুধুমাত্র এটাকে নাটক বলে, কিন্তু প্র্যাকটিস ইজ লাইক ফিল্মিং এভাবেই হয়। কিন্তু আমাদের দেশে কেন জানি এটাকে নাটক বলে জিনিসটাকে খুব ছোট করে দেখা হয়, এবং ছোট করে এভাবে সবাই। বাট একটু ভিন্নভাবে ভাবলে প্রতিটা কিন্তু শর্ট ফিল্ম। একদম হ্যাঁ, কেউ কেউ বলে ফেলে, বাট ওটা আসলে শর্ট ফিল্ম হয় কি না হয় সেটা ব্যাপার, আলোচনার সাপেক্ষে। তো আমার কাছে আসলে শর্ট ফিল্ম এবং সিনেমার গুরুত্ব ভিন্নভাবে খুবই গুরুত্বপূর্ণ। এক ধরনের করে ফুল লেংথ ফিল্মকে আমি ভাবি ক্যারিয়ারের জন্য, বেঁচে থাকার জন্য। শর্ট ফিল্মকে আমি একটু অন্যভাবেই ভাবি। এইটা খুবই স্পেশাল, খুবই এক্সপেরিমেন্ট, নিজেকে যাচাই করার জন্য। ডিরেক্টররা আমাকে কিভাবে ভাবছে এগুলোও দেখা যায়। অবশ্যই। কাজী নওশবা, একই প্রশ্ন রাখতে চাই কিন্তু একটু ভিন্নভাবে। শর্ট ফিল্ম অনেক ক্ষেত্রে ইমোশন, রাইট? একটা ডকুমেন্টারি একটা ইমোশন। আপনিও কি একমত কাজী বসুনের সাথে? হ্যাঁ, অফকোর্স। এটা তো মানে যেভাবে ও বললো সেটা একদমই ওর একটা পার্ট, আমারও একটা পার্সপেক্টিভ আছে। আমার পার্সপেক্টিভটা হচ্ছে যে
এটা টেস্ট খেলার মতো আর কি, ফাইনালটা খেলি আমরা ফুল লেন্থে যে। এবং যেহেতু ওরও শুরু থিয়েটার দিয়ে, আমি যদিও এখনও খুবই সিরিয়াসলি থিয়েটারটা এখনও প্র্যাকটিস করে যাচ্ছি, সো আমাদের শেষমেশ গোলটা কিন্তু আসলে থাকে হচ্ছে যে আমরা কবে ফুল লেন্থটা করব। সো আর কিছু বিষয় আছে, কিছু গল্প আছে, সেটাকে শর্ট ফিল্মেই ভালো লাগে, শর্ট স্টোরিজের মতো সেই আবেশটা রয়ে যায়, সেটাকে আবার টেনে হিচড়ে বড় করে। এমন বলে না যে প্রত্যেকটা আর্টের নিজস্ব একটা মেজাজ আছে, সে নিজেই জানে যে সে কতটুকু সময় থেমে যেতে হয়। তো খুব কম ডিরেক্টর আছেন জানেন যে আমি এটাকে পরিমিতি বোধের যে জায়গাটা, যে আমি আসলে এটাকে শর্টেই বলতে চাই, মানে এটাকে টেনে হিচড়ে সে ফুল লেন্থে নেবে না। আপনি আসলে ঠিক তেমনি একজন অভিনেত্রী হিসেবে আমি আসলে কতটুকু হাসবো, কতটুকু কাঁদবো, সেটা অবশ্যই আমার ডিরেক্টর আমাকে বলবেন, কিন্তু আমারও তো কিছু দেবার রয়েছে। সো এই যে এই গিভ অ্যান্ড টেক, এই যে কোলাবোরেশন, এটাই তো সিনেমা, এটাই তো থিয়েটার, এটাই তো আর্টওয়ার্ক। এই পর্যায়ে এখন আনন্দ নিতে চাই আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা কথা বলছিলাম পেইন্ট অন ড্রাই লিফ নিয়ে। তবে পেইন্ট অন ড্রাই লিফের বাহিরে এবার কথা বলতে চাই আপনাদের তিনজনের সাথে। আবারও জিয়াউল হক রাজু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিজ্ঞাপন নিয়ে কাজ করা হয়, বিজ্ঞাপন এবং তার পাশাপাশি বিজ্ঞাপনের নির্মাণের ক্ষেত্রে এক ধরনের আমি বলবো ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হয়, কাজ করতে হয় এক ধরনের, স্বল্প দৈর্ঘ্যর ক্ষেত্রে ভিন্ন ধরনের। কোন মাধ্যমটা সবচেয়ে বেশি এনজয় করি বা কোনটার এক্সপিরিয়েন্স ভালো? ডেফিনেটলি এনজয়ের জায়গায় হচ্ছে আমাদের এই ফিল্ম, যেখানে আসলে এনজয় করি, কারণ এখানে পুরোদমই আমাকে ইমোশনালি এবং লজিক্যালি, সাইকোলজিক্যালি প্রতিটা জায়গায় আমাকে প্রতি ফ্রেম টু ফ্রেম আমাকে ভেবে চিনতে কাজ করতে হয় এবং ইমোশনালি কানেক্ট হতে হয় আমাকে। তো কিন্তু কমার্শিয়ালের জায়গায় আসলে যেটা হয়, কারণ টিভিসি বা বিজ্ঞাপন আমরা যেগুলো বলি কমার্শিয়াল ওয়ার্ক, সো এখানে আসলে আমার বা যারা নির্মাতা তাদের আসলে কিছু করার থাকে না, ওইখানে ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডের ডিমান্ডটা পূরণ করাই আসলে মূল কাজ থাকে। লিমিটেশনটা অনেক। একদম। তো ওইখানে ওনার ওই ব্র্যান্ডকে ভ্যালুয়েবল করার জন্য যা করতে হয় সেটাই অ্যাপ্লাই করতে হয়। সো ওইখানে চিন্তার প্রয়োজন আছে, টেকনিকের প্রয়োজন আছে, কিন্তু ইমোশনালি ওর সাথে মানে ভেসে যাওয়া ওইটা প্রয়োজন পড়ে না। ওইটা প্রয়োজন পড়ে আসলে ফিল্মে, যেটার সাথে কানেক্ট হয়ে যায়। এবং আমরা আমাদের ফিল্মে যখন কাজ করি আমরা তখন আসলে আমরা সাইকোলজিক্যালি আমরা অনেক সময় অনেক বেশি এফেক্টেডও হই, কারণ যে চরিত্র থাকে সেই চরিত্রটাকে প্রথমত থেকে যখন থেকে চিন্তা শুরু হয় এটা নির্মাণের, ওই চরিত্রকে আগে আমাকে বিশ্বাস করতে হয়, প্রতিটা চরিত্রকে বিশ্বাস করা, প্রতিটা লোকেশনকে বিশ্বাস করা, এবং সেই গল্পটাকে নিজেকে আগে বিশ্বাস করতে পারলে আসলে তখন গিয়ে একটা জার্নি এবং অনুভূতি সেটার সাথে যোগ হয়, সেই অনুভূতির বহিঃপ্রকাশই তখন ওই ফিল্মের অনুভূতিতেই অনুভব পায় মানুষ। কাজী নওশাবা, আপনার কাছে আসলে জানার অনেক কিছু রয়েছে, কারণ যত কাণ্ড কলকাতাতেই কিংবা ঢাকা অ্যাটাক, চন্দ্রবতী কথা, সিনেমার একটা গল্প তো আপনার আছেই। তার পাশাপাশি একটু আগেও বলছিলেন বাচ্চাদের কথা, সেখানে কিন্তু পাপেট শোর কথা আসেই। পরিকল্পনা আসলে কি কোন দিকে বেশি ফোকাস করতে চাই, বা পাপেট শো নিয়েও আসলে সামনের দিনগুলোতে পরিকল্পনা কি? আমি এখনো বিশ্বাসী, এই মুহূর্তে বিশ্বাসী। আমার এই উপলব্ধিটা অ্যাকচুয়ালি কোভিড আর আমাকে 2018 দিয়েছে যে এত দূরে ভাবার কিছু নেই, এই মুহূর্তে থাকাটা আসলে খুব প্রয়োজনীয়। আমি এই মুহূর্তে খুব ভালো থাকতে পছন্দ করি, আশপাশের মানুষকে ভালো রাখতে পছন্দ করি এবং খুব আনন্দে থাকতে পছন্দ করি। সো যখন যেই ক্রিয়েশনের ভেতরে আমি যাই আমি ওটার ভেতরেই থাকি। সো আমার অনেক দূর পরিকল্পনা, এটা করে ফেলবো ওটা করে ফেলবো, এরকম অত চাপ আমি আমার নিজেকে দেই না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমাকেও চয়েস করে ওই যে শিল্পটা আমার সাথে সৃষ্টি হতে চায়, তো আমি এটাতে বিশ্বাস করি। যেমন ধরেন এই সিনেমার কথা বলেন, যতকাণ্ড কলকাতা বলেন, চন্দ্রবতী কথা বলেন, আই ওয়েট। আমি খুব বেশি এগিয়ে যাওয়ার চেয়ে আমি অপেক্ষা করতে বেশি পছন্দ করি। তো সেই কারণে হয়তো আমার কাজের সংখ্যা খুব কম। এবং পাপেট্রির কথা যেটা বললেন, ওইটা একদমই আমার মানে সোলমেটের মতো একটা জায়গায় আছে। সো আমি যখনই পারি তখনই সেটার আমি প্র্যাকটিস করি। যেমন ধরেন এই যে আমার সামনে একটা 21-22 একটা শো করব আমি, যেটার নাম হচ্ছে মায়ের জন্য টুগেদার উইকেন্ডের উৎসব।
সেখানে যেমন আমাদের সজন বাদিয়ার ঘাট আছে একটা পালা, ঠিক তেমনি ধরনীর গান নামে আমাদের যে টুগেদার উইকেন্ডের যে স্পেশালি এবলদেরকে নিয়ে যে গানের দল, সেখানেও আমি পাপেট করব। আমরা সবাই মিলেই পাপেট করব। সো পাপেট মাধ্যমটা এমন একটা বিষয় যেটা আমি প্রকাশ করতে চাই অথবা আমি বলতে চাই। ছোটবেলা থেকে আমার প্রকাশভঙ্গিতে বেশ কিছু লিমিটেশনস ছিল, তো সেই কারণে আমার কাছে মনে হয় আমাদের মতো যারা একটু পিছিয়ে পড়া মানুষ, যারা আমরা ক্লাসে ফার্স্ট হইনি, সবসময় ব্যাক বেঞ্চার ছিলাম এবং সবচেয়ে দেরিতে কথা বলেছি, সেই মানুষগুলোর জন্য একটা মাধ্যম হতে পারে পাপেট্রি এবং শিল্প মাধ্যমটা তাদের জন্য। এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে যে 2018-র পরে আমি যদি দাঁড়িয়ে থাকি, অফকোর্স আমার প্যারেন্টসের জন্য, আমার বন্ধুবান্ধবের জন্য, কিন্তু আমার আর্টের জন্য। আমার আর্ট আমাকে যেভাবে হিল করেছে সেটা আর অন্য কিছু করেনি, এবং আমার আর্টিস্টিক সত্তা আমাকে যতখানি পুশ করে। সো আমি যাদের সাথেই কাজ করি না কেন, সে কারণে আমি নিজেকে আর্ট থেরাপিস্ট বলি। আমি যাদের সাথেই কাজ করি না কেন, একজন শিশু হতে পারে, বাকশ্রবণ প্রতিবন্ধী হতে পারে, একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হতে পারে, আমি চেষ্টা করি তাদের ভেতরে শিল্পী সত্তাটাকে ইগনাইট করে দিতে। এরপরে শিল্পী সত্তাই তাকে এগিয়ে নিয়ে যায়, তখন আর কারো প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না। অবশ্যই। তবে বাচ্চাদের যখন অ্যাকসেপ্টেন্সটা পাওয়া যায়, সেই অনুভূতিটা নিয়ে আমি আসলে জানতে চাই, কারণ পাপেট্রি শোর জন্য কিন্তু অনেক বাচ্চার কাছে আপনার এক্সপোজার রয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, সেটা আছে, এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবেও আমি ভীষণ লাভবান যে আমি ভীষণ বাচ্চাদের কাছাকাছি থাকি। আমার ভেতরের যেটাকে বলে যে ইনার চাইল্ড যে বিষয়টা, আমি প্রতিদিন বাচ্চাদের সাথে খেলি, আমার এক্সারসাইজ করা লাগে না, আমি ওদের সাথেই হামাগুড়ি দেই, আমার জিমে যাওয়া লাগে না, আমার মেডিটেশন ওদের সাথে থাকতে থাকতে আমার ধৈর্যের পরীক্ষাও অনেকখানি বেড়ে গেছে। খুব বেশি মানে বলে না যে আপনাকে যদি, আমাকে অনেকেই বলে যে নশোয়া তোমাকে কোনো কিছু ছুঁয়ে যায় না, আমাকে শুধু একটা জিনিসই ছুঁয়ে যায়, সেটা হচ্ছে শিশুদের সঙ্গ। ইমতিয়াজ বর্ষণ, আপনার কাছে যখন জানতে চাই তখন আসলে কাজ নিয়েই জানার আগ্রহটা বেশি। ওটিটি কিংবা পূর্ণদৈর্ঘ্য, আসছে দিনের ব্যস্ততা কী নিয়ে? এই মাসেই চরকিতেই পেইন্ট অন ড্রাই লিভ রিলিজ হলো 6 তারিখ, 20 তারিখে রিলিজ হবে একটা ফুল লেংথ ফিল্ম, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এটা আসছে। প্রবাবলি অক্টোবরে আমার একটা ছবি আসতে পারে, এটা এখনও আমি শিওর না। কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে প্রেফারেন্স থাকে। পূর্ণদৈর্ঘ্য সিনেমার কথা যখন বলি, সব ক্ষেত্রে কিন্তু আপনার কথাও কিছুক্ষণ আগে ফুটে আসছিল যে পূর্ণদৈর্ঘ্য আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট অত কিন্তু রিলিজ পায় না। তবে ওটিটি প্ল্যাটফর্মগুলো এসে আমাদের শিল্পীদের জন্য একটা রিলিফ, প্লাস আমি বলবো আমাদের যারা দর্শক আছে আমাদের জন্য একটা রিলিফ। এই জিনিসটাকে আসলে কিভাবে দেখছেন? আমাদের একটা বড় সংকট হলো আমরা যে সিনেমা বানাবো, সিনেমা দেখানোর জায়গা নেই। সবচেয়ে বাংলাদেশের মানুষ সিনেমা পাগল। আনফর্চুনেটলি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে 64টাও হল নাই। আপনি ঢাকা, চিটাগাং আর একটা দুইটা শহর বাদ দিলে সিনেমা হলই নাই, উল্টো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ তো হয়ে গেছে, নাই। তো সিনেমার ভবিষ্যৎ অনেক বেশি ভালো, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমাদের দেশে। তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মটা এমন একটা মাধ্যম, এইটা আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, আজকে রিলিজ হলে আপনি ওখানে বসেও দেখতে পারবেন। এটা রিলিজটা আসলে গ্লোবালি হয়, আপনার জন্য অ্যাক্সেস থাকে, আপনি যদি পেমেন্ট প্রপারলি করতে পারেন, আপনি বাংলাদেশের কন্টেন্ট আমেরিকাতে বসে দেখলেন। তো এটা সারা বিশ্বে যত বাঙালি ছড়িয়ে আছে তাদের কাছে খুব দ্রুত সহজে পৌঁছে যাওয়া যায়। দেশের মানুষ যেসব জেলায় হল নেই তাদের কাছেও পৌঁছে যাওয়া যায়। আনফর্চুনেটলি আমরা সাবস্ক্রাইব করে টাকা দিয়ে কন্টেন্ট দেখতে অভ্যস্ত না এখনো এই প্র্যাকটিসটা শুরু হয়নি, খুবই পুয়ার আমাদের দেশে। কারণ এটার একটা বড় কারণ হয়তো এখন টিভি আমরা ফ্রি দেখি, অ্যাকচুয়ালি আমাদের দেশের সবগুলো চ্যানেল আমরা ফ্রি দেখি। এসব ফ্রি যতদিন না বন্ধ হবে আমাদের সিনেমা আগাবে না, আমাদের ওটিটি আগাবে না, আমাদের ভালো কন্টেন্ট আগাবে না। আমাকে যদি পয়সা দিয়ে টেলিভিশন চ্যানেল দেখতে হতো, আমি যখন বাধ্য থাকবো ঠিকই কিন্তু দেখতাম। ইউটিউব যদি আমাকে পয়সা দিয়ে দেখতে হতো আমি কিন্তু ঠিকই পয়সা দিয়ে দেখতাম, কারণ অপশনস নাই আমাদের। সরি টু সে, আমাদের চ্যানেলগুলো আমরা ফ্রি দেখি, কোনো পয়সা দিতে হয় না। তো এই প্র্যাকটিসটা যতদিন থাকবে আমরা সিনেমাও ফ্রি দেখতে চাইবো,
লিঙ্ক খুঁজবো আজকে বেরোইছে কিনা, কালকে বেরোইছে। কিন্তু আপনি যদি এটা অন্য দেশে যান, আমাদের সাবকন্টিনেন্ট বাদে আপনি ইউরোপ অথবা আমেরিকায় যান, আপনার পিসিতে আপনার মোবাইলে যদি আপনি ডাউনলোড করেন, আপনি মামলা খাবেন। কিন্তু কপিরাইট আমাদের ইস্যুসে দেশে অনেক এইসব কোনো বালাই নাই। তো পলিসি লেভেলে আমাদের চেঞ্জ করতে হবে, চ্যানেলগুলোকে পেয়েবল চ্যানেল হইতে হবে, আপনার অনলাইনকেও অনেক পেয়েবল হইতে হবে। আমরা যে এন্টারটেইনমেন্ট নিব ওইটা পেমেন্ট দিয়ে নিতে হবে, কারণ এটার সাথে অনেক মানুষের জীবন জড়িত। আপনার যারা এই প্রতিষ্ঠানগুলো চালায় ওদের প্রফিট জড়িত, যারা এই প্রতিষ্ঠানে কাজ করে ওদের পারিশ্রমিক জড়িত, আমরা যারা সামনে কাজ করি আমাদের জীবনযাত্রা, আমাদের সার্ভাইভাল জড়িত। তো এইটা আসলে বলতে গেলে হতাশার জায়গা অনেক আছে। আমরা শুধু ক্রিয়েট করে যাচ্ছি, কিন্তু আমাদের রেজাল্ট খুব বেশি ভালো না। বাট আমি হোপফুল, আমি আশাবাদী, কারণ সামনের দিকে ফুয়াদ, রাজু এদের মতো নির্মাতাদের স্পেস দিতে হলে আসলে আমাদের পলিসি লেভেলে অনেক প্রচুর চেঞ্জ আনতে হবে। তবে এখানে একটা জিনিস আসলে যোগ আমি করতেই চাই, আমাদের দেশে বিদেশি কন্টেন্ট দেখার বা বিদেশি ওটিটিগুলোর কিন্তু প্রেসক্রাইব করার একটা কালচার আছে, যে আমরা হয়তো বা নেটফ্লিক্স দেখছি বা প্রাইম দেখছি, আমি যদি নামই বলি। তবে বাংলাদেশি চরকির কথা যদি বলি, কিংবা অন্য বায়োস্কোপ আছে, অন্য যে মিডিয়াগুলো আছে, সেগুলোর প্রতি একটু বিমুখিতা কি আমরা দেখি মানুষের? না, কন্টেন্ট তো গ্লোবাল। আপনি যদি নিজেকে জানতে চান, যাচাই করতে চান, কম্পেয়ার করতে চান, আপনাকে গ্লোবাল কন্টেন্ট দেখতে হবে। আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমস বা আরও যারা যেগুলো আছে ওগুলো আপনাকে দেখতে হবে, না হলে আপনি বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনার প্রোডাকশন কীভাবে রিচ করবেন? ইটস আ গ্লোবাল ভিলেজ রাইট নাও। হ্যাঁ, এখন আমার চরকি বলেন, আমাদের কন্টেন্ট আসলে মানুষ কম্পেয়ার করে ওদের সাথে, যদিও আমাদেরটা খুবই অল্প বাজেটের কন্টেন্ট, কিন্তু বাট কম্পেয়ার করতে হয়। আমাদের সৃষ্টিশীলতা, আমাদের স্মার্টনেস দেখাতে হবে যে আমি আমার ছোট্ট বাজেট দিয়ে ওইটাকে কম্পেয়ার করার মতো, কম্পিট করার মতো আমি আমার লোকাল প্রোডাকশন বানাচ্ছি। এখন হলো যে বিষয়টা এমন, আপনি যত বেশি লোকাল আপনি তত বেশি গ্লোবাল। আপনি যত বেশি, এখন লোকাল কন্টেন্ট কিন্তু সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়। অ্যামাজন প্রাইমে একটা খুবই সহজ একটা সিরিজ আছে, পঞ্চায়েত, একটা গ্রামের ইউনিয়ন পরিষদ নিয়ে। হ্যাঁ, খুবই সহজ, কিন্তু এটা এমন সহজ যে এটা বানানো খুব কঠিন। সহজ কথা যায় না বলা সহজে, রবীন্দ্রনাথের যে লাইন, এইটা পঞ্চায়েত এমন একটা সিরিজ যেটা বানানো খুব কঠিন। হ্যাঁ, তো ওই রকম যত বেশি লোকাল কন্টেন্ট আপনি দিতে পারবেন, বিশ্ব আপনার ওই লোকাল কন্টেন্ট দেখে আপনাকে চিনবে। কিন্তু আমরা হয় কি আমি উপরে একটা রং চং মেখে এক ধরনের আমরা করে কন্টেন্ট বানাই, যেটা না আমি, না আমরা, না আমার দেশকে রিপ্রেজেন্ট করে, না আমার কালচারকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমরা ওটা দিয়েই এক ধরনের বিনোদন দিয়ে পার পেয়ে যেতে চাই। আমাদের একটা ভালো উদাহরণ দেলুপি। হ্যাঁ, রোহিত। আমাদের সব ধরনের কন্টেন্ট লাগবে। আমি যেভাবে বলছি কমার্শিয়াল কন্টেন্ট, ওগুলো সেমি কমার্শিয়াল ওগুলোও লাগবে, বাট আমাদের যে রুট সেই কন্টেন্টও লাগবে। তাহলে আমরা আসলে পৃথিবীর বুকে আমরা যে একটা ফিল্ম লাভিং নেশন, ফিল্ম বানাইতে পারি, ক্রেজি এটা আমরা জানাইতে পারবো বিশ্বের বুকে। আপনি যখন আপনার লোকাল কন্টেন্ট স্ট্রং করবেন, দেন আপনাকে ভালো ভালো ফেস্টিভ্যাল ওরা রিকগনাইজ করবে। আইদার আমাদের বড় বড় ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ খুব একটা বেশি ঘটে না, বাট ফরচুনেটলি এই বছর দেলুপি গেল, রোহিত গেল, মাস্টার গেল, খুবই ভালো ফিল্ম, খুবই ভালো ফেস্টে গেছে এই ছবিগুলো। এটা আমাদের একটা আমাদের ডিফিকাল্ট ব্রাইডও খুব ভালো যায়। হ্যাঁ, ডিফিকাল্ট ব্রাইড ওই ছবিটাও যাবে। একটা ভালো ফিল্ম আছে আমাদের, ওই যে সেন্সিটিটা খুব ভালো, এবং এই গল্পগুলো না পুরোটাই না আমাদেরকে নিজস্বতাকে রিপ্রেজেন্ট করে। এটা খুব জরুরি, মানে আমরা আমাদের ল্যান্ডে বা আমাদের যে অঞ্চল সেই ভেদে আমাদের গল্পগুলো অনেক পাওয়ারফুল। সো এইটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের ব্র্যান্ডিং হচ্ছে না, অ্যাকচুয়ালি ফিল্ম হলো সবচেয়ে স্ট্রং একটা মাধ্যম যেটা দিয়ে আমাদের ব্র্যান্ডিং আমরা করতে পারবো। নেশন যায় সেইভাবে, এবং মানে খেলাধুলা এন্ড সংস্কৃতি ডেফিনেটলি। তবে সেক্ষেত্রে আপনাদের দুজনের একটি কমন পরিচয় আছে, আরেকটা সেটা হলো আপনারা দুটি পরিচালনা করেন। সেই পরিচালনার ক্ষেত্রে আসলে জানতে চাই, আমরা যখন ডিফারেন্ট ফিল্মের যে ফেস্টিভ্যালের কথা চলেই আসে, ফেস্টিভ্যালগুলোতে যখন আমাদের একটা ফিল্ম যাচ্ছে, ডেফিনেটলি খুবই ভালো লাগে। নিজের একটা কাজ নিয়ে যাওয়ার আগ্রহটা কতটুকু? আমি তো সবেমাত্র মানে যাত্রা শুরু করেছি।
আমার যে দুটো কাজ সেই দুটো কাজ এখন এডিটিংয়ে আছে। সো আমি এটা এখনও জানি না। সো আমি খুবই ধীরস্থির, আমার পুরো টিম যেভাবে এগিয়ে যাবে আমি সেভাবেই যাব, কিন্তু অবশ্যই আমি স্বপ্ন দেখি। কিন্তু আমার কিন্তু প্রথম টার্গেট কিন্তু বাংলাদেশের থিয়েটার। আমাদের যে প্রথম সিনেমাটা যেটা গ্রিন ফিল্মসের আন্ডারে করা, সেটার নাম হচ্ছে সুমেশ্বরী, একটা নদীর নাম। হ্যাঁ, তো সেইটা কিন্তু একটা হাওড় অঞ্চলের মানুষের, তো যারা সেখানে পারফরমেন্স করেছে, তো তাদেরকে দেখানোটা কিন্তু মানে আমার কাছে তারা কীভাবে রেসপন্ড করে। অফকোর্স আমি এটা বাইরে নিয়ে যাব, আমরা দেখাতে চাইবো, অবশ্যই সেটা রেকগনিশন কার না ভালো লাগে, কিন্তু আমাদের দেশের থিয়েটারও যাতে এটা রিলিজ পায় সেটাই। আবার আমরা যে ডকুমেন্টারির কথাটা যেটা বলছি, সেটা এখনও টু বি ফ্র্যাঙ্ক আমরা পৃষ্ঠপোষকতার অভাবে কোনো কাজ করতে পারিনি, শুধু শ্যুট করে ওটা বসে আছে। সো এইটাই হচ্ছে, একটু আগে বলছিলাম যে আমরা যারা ইন্ডি ফিল্ম মেকার আছি, আমাদের জন্য একটা অনেক বড় জায়গা হচ্ছে যে লগ্নিটা। আমরা শ্যুট করতে নেমে যাই, আমরা বন্ধু বান্ধবরা আচ্ছা বন্ধু চল বলে নেমে গেলাম, কিন্তু বিষয়টাকে একেবারে দর্শক পর্যন্ত পৌঁছানোটা কিন্তু একেবারে একটা সন্তান প্রসব করার মতোই বিষয়। শেষ করতে চাই আসলে থিয়েটার নিয়ে জানতে চাই নওশাবার কাছে, থিয়েটারের এখন বর্তমান অবস্থা কি? ওটিটি এবং বাইরের ফিল্ম এত কিছুর ভিড়ে আমি থিয়েটার নিয়ে খুবই আশাবাদী, কারণ আমি মানে পার্সোনালি আমার জার্নিটুকুই বলতে চাই। সেটা হচ্ছে যে আমি আশিনগরের সাথে সিদ্ধার্থ করি, কণ্ঠনালী সূর্যর সাথেও কাজ করি, তো আমি বিভিন্ন এতে একজন গেস্ট পারফর্মার হিসেবে কাজ করি। থিয়েটারের জায়গাটা না একেবারে আমার কাছে মানে কিছুটা মানে কি বলবো, এখানে না ব্যাপারটা অনেক খ্যাতির পেছনে মানুষ ছোটে না, আমরা ওখানে শিখতে চাই। এবং ওখানে যেহেতু এক ধরনের সবার একটা সম্মিলিত জায়গা, মানে এর যেমন ডিভিশনটা একটু কম, মানে অন্তত আমরা যে থিয়েটার প্র্যাকটিসটা করি, তো সেই ডিভিশন কম হওয়ার কারণে না শেখার প্রসেসিংটা খুব হেলদি। আপনি জানতে পারছেন যে এখানে কস্টিউমটা কী হচ্ছে, আর ডিরেকশনটা কী হচ্ছে, একটা স্ক্রিপ্টই বারবার পড়া হচ্ছে, ধৈর্যটাও বাড়ে, প্রেমটাও বাড়ে, এবং একটা চরিত্রের সাথে অনেক দিন বাস করা যায়। এটা আমার ভালো লাগে, মানে একটা ফিলিংয়ের মধ্যে থাকা যায়, নদীর মতো একটা জায়গায়। এবং আরেকটা বিষয় হচ্ছে দর্শক আপনাকে কিভাবে নিচ্ছে, এই দর্শকের রেসপন্সটাও খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমাদের যেটা হয় যে আমি একটা অভিমানের সুরেই বলি যে আমাদের থিয়েটার নিয়ে খুব বেশি লেখালেখি হয় না মিডিয়াতে। আমাদের থিয়েটারের টিকিট বিক্রি করা একটা ঘটনা বটে, কারণ যেহেতু থিয়েটারের মানুষরা একটু মুখচোরা হয়, আমরা খুব বেশি সামনে থাকি না সাধারণত। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গণমাধ্যম যদি আরেকটু বেশি পেপারগুলোতে, ইভেন চ্যানেলগুলোতে থিয়েটারের নিউজগুলো একটু বেশি করে করেন, তাহলে না আমার মনে হয়, কারণ ধরেন সিদ্ধার্থের এমনও অনেক শো আছে যে আমরা মানুষকে জায়গা দিতে পারিনি, কারণ আমি নিজেও দেখেছি সিঁড়িতে বসে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে এটার কারণটা হচ্ছে যে গণমাধ্যম আমাদেরকে হেল্প করেছিল, ঠিক তেমনি এরকম সবাইকে যদি একটু হেল্প করে, বাংলাদেশের থিয়েটার আমি মনে করি একেবারে আন্তর্জাতিক মানের। অবশ্যই। এবং আপনাদের আমাদের অ্যাপ্রোচটা প্রফেশনাল, কিন্তু থিয়েটারটা প্রফেশনাল না। এক্স্যাক্টলি, আমরা কিন্তু কোনো টাকা পাই না, নিজের টাকা দিয়ে আমরা শো করি। সো এটা প্যাশন থেকে কাজ করা। তবে দিন শেষে দুস্থ শিল্পী হিসেবে আর্টিস্টরা মারা যাচ্ছে, এটা নিশ্চয়ই খুব ভালো ঘটনা নয়। তবে সেই নোট থেকে আসলে অনেক ভারী একটা নোট থেকেই শেষ করতে হচ্ছে। তবে আপনাদের পেইন্ট অন ড্রাই লিফ নিয়ে অসংখ্য শুভকামনা থাকছে, এবং আসছে দিনের আসছে কাজের জন্য শুভকামনা থাকছে। দর্শকের মধ্যে দিয়ে শেষ করছে এখন আনন্দের আজকের আয়োজন, সাথেই থাকুন।